ভাইপো বাবু কোথায় গেলেন বলুন তো? কোথায় গায়েব হয়ে গেলেন তিনি? একেবারে বেপাত্তা। তৃণমূল নেতাদের না এই প্রশ্নটা করলে উত্তর আসছে অন্য প্রশ্ন থাকলে করুন। আসলে তারাও তো জানেন না ভাইপো বাবু কোথায়। আমি তো প্রথম দিনই বলে দিয়েছিলাম ভাইপো বাবু দেশ ছেড়ে বিদেশে, কিন্তু কোথায় গিয়েছেন, কেন এই সময়ে চলে গেলেন, এমন অনেক প্রশ্ন শুধু আমার মনে, আপনাদের মনে নয়, তৃণমূল নেতাদেরও মুখে এবং মনে। কেন এই সময়টায় তিনি বেপাত্তা বা গায়েব হয়ে গেলেন, সেই খোঁজ দেওয়ার এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে, এই কোথায় গেলেন এর থেকেও না এখন বড় প্রশ্ন এই সময়েই তিনি কেন গেলেন, সেটাই জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছেন। ধরা যাক পরিবারে কোনো বিপর্যয় হয়েছে, আমরা তখন কি চাই? আমরা চাই বাড়ির সবাই তখন একসঙ্গে থাকুক। কিন্তু আমাদের আত্মীয়দের মধ্যেও কেউ কেউ এরকম আছেন যারা সুখের সময় আসেন কিন্তু কোনো চ্যালেঞ্জের সময় তাদের পাশে পাওয়া যায় না। নানা রকম অজুহাত দেন তারা, মেয়ের পরীক্ষা, অফিসের চাপ, শরীরটা ঠিক জুতের নয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম। তৃণমূল পরিবারেও এমন আত্মীয় আছেন, তার নাম ভাইপো বাবু। দলটা আঞ্চলিক হলেও তিনি তো একজন সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাকি। এখন এসআইআর নিয়ে দলের এত বিপদ, তখন তিনি নেই। প্রচুর হুমকি টুমকি দিয়ে কাকে কি করতে হবে, কোন জেলায় কত শতাংশ এসআইআর করতে হবে, এসব অনেক হোম টাস্ক দিয়ে তিনি নিজেই ছুটিতে। তিনি আবার লোকসভার নেতা, লোকসভায় শীতকালীন অধিবেশন চলছে, এটা খুব গুরুত্বপূর্ণ অধিবেশন। প্রতিদিনই নানা ইস্যুতে তৃণমূলের সাংসদেরা ক্ষোভ বিক্ষোভ ধর্ণা এসব করছেন, কিন্তু তাদের নেতাটি প্রশ্ন করুন কোথায় গিয়েছেন। তৃণমূল সাংসদ থেকে নেতা সবাই বলছেন বিদেশে গিয়েছে। আরে বাবা, বিদেশ মানে একটা নাম বলতে হবে তো দেশটার, না বিদেশে গেছে। আরে বাবা, ভারতের বাইরে গোটা ব্রহ্মাণ্ডই তো একটা বিদেশ। তবে আমি যতদূর জানি তিনি দুবাই হয়ে আমেরিকায় গিয়েছেন, তবে সবটা নিশ্চিত করে বলা যায় না। যুবরাজ তো, তাদের অন্যরকম ব্যাপার, কখন তারা কোথায় থাকেন। কিন্তু আমেরিকাও তো একটা মস্ত দেশ, সে দেশের কোথায় কেউ জানে না। পিসিমণিও জানেন কিনা সন্দেহ আছে। মোদ্দা কথা, তিনি নেই মানে নেই। এখন দেশে না থাকলেও সমাজ মাধ্যমে তো থাকা যায়। কবে কার জন্মদিন এসব যে ওনার ফেসবুকে বা এক্স হ্যান্ডেলে পোস্ট হচ্ছে, ওগুলো ভাড়া করা টিম করে দেয়, কিন্তু কোনো রাজনৈতিক মন্তব্য খুঁজে পাওয়া যাবে না। ফেসবুক, এক্স হ্যান্ডেল আমি নিয়মিত ফলো করি, সকলের ফলো করি। আসলে কি জানেন তো, মুখে ফাঁকা আওয়াজ দেওয়া যায়, লিখিতভাবে ফাঁকা আওয়াজ দেওয়া কঠিন, সেটা খুব কঠিন। আর তিনি তো সেটাই বেশি দিতে পারেন। আপনারা দেখেছেন আজ পর্যন্ত তার কোনো ফাঁকা আওয়াজ সত্য হয়েছে? হয়নি। এদিকে ভাইপোর জেলায় এমন একটা কাণ্ড ঘটেছে, সেটা আমি বলবো আপনাদের, সেটা শুনলে আপনাদের রাগ হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনারা কেউ হাসিও আটকাতে পারবেন না। তিনি কেন গেছেন সেই নিয়ে আলোচনা এবং সেই গল্প তো বলবো। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। এই যে হুমায়ুন, মানে মুর্শিদাবাদের হুমায়ুন কবির, বাবরের নামে মসজিদ বানাচ্ছেন, দল তাকে সাসপেন্ড করেছে, কিন্তু দলের সর্বভারতীয় আঞ্চলিক সম্পাদক তিনি তার মধ্যে নেই, কোনো মন্তব্য নেই তার। হুমায়ুন আবার ধাঁধায় পড়ে গিয়েছেন একটা, জানেন,
মসজিদের শিলান্যাসের জন্য তিনি মক্কা থেকে 2 জন ইমাম নিয়ে আসবেন বলেছিলেন, আনা হয়েছে বলে সব খবর টবর হয়েছে। এখন জানা যাচ্ছে এরা দুজনেই হলেন সিভিক মক্কার ইমাম, একজনের বাড়ি মুর্শিদাবাদেই, একজনের বাড়ি মেদিনীপুরে। এ নিয়ে আবার তৃণমূলের সঙ্গে যুক্ত সেটা প্রমাণিত হয়ে গেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী, তার সঙ্গে হুমায়ুন কবিরের এই ভুলভাল ইমাম কেন পাঠানো হলো তা নিয়ে একটা প্রকাশ্য ঝগড়া চলছে। এদিকে মুসলিম ভোট ব্যাংকেও তো ধস নেমেছে, ওয়াকফ সংশোধনী আইন মেনে নেওয়া এবং তারপরে এই বাবরের নামে মসজিদ। কিন্তু ভাইপো বাবু চুপ, চুপ মানে চুপ, একেবারে বেপাত্তা, কোনো কিছুতেই তিনি নেই, যেন সর্বত্যাগী হয়ে গেছেন, সুখ দুঃখ কোনো কিছুতেই নেই। না হলে এটাও বলতে পারেন যে তিনি সেই গানটার মতো জলে নামবো কিন্তু আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। এই রেকর্ডিং এর আগেই ফোন করেছিলাম এক তৃণমূল নেতাকে, তো ভাইপো বাবুকে নিয়ে কথা হচ্ছিল, তো তিনি বললেন এসবের মধ্যে তিনি থাকবেন আশা করেছিলেন কি করে মশাই? আমি তো চুপ। তিনি বলছেন আমরা খেটে মার খেয়ে ঘাম জড়িয়ে রক্ত জড়িয়ে দলটা তৈরি করলাম, ক্ষমতায় নিয়ে এলাম, তারপরে তো উনি প্যারাশুটো করে এসে নামলেন, মানে উড়ে এসে জুড়ে বসলেন যাকে বলে। তারপর তিনি একটা উদাহরণ দিলেন, বললো এই তো গত 21শে জুলাইয়ের যে সমাবেশ হলো তাতে এত কিছু সব হয়ে গেল, উনি তখন বিদেশে ছিলেন, প্রায় এইরকম যে বিমানবন্দরে নেমে সোজা মঞ্চে চলে এলেন, প্রায় সেই রকম সবকিছু হবার পর। থাক, তৃণমূলের অন্দরের কথা বাদ, আমরা গুরুত্বপূর্ণ সেই আলোচনায় যাই, এই সময়ে ভাইপো কেন গায়েব। আপনাদের একটা পরিসংখ্যান শোনাই। শেষ পাওয়া হিসেবে প্রাথমিকভাবে 60 লাখের মতো নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছেই, মানে এই নামগুলো নিয়ে কোনো বিবেচনার কোনো প্রশ্ন নেই, শুনানি ইত্যাদি পরে হবে। এর মধ্যে 25 লাখ মৃত ভোটার, বাকিটা রাজ্যে থাকেন না, ভুয়ো, বাংলাদেশি, ঠিকানা বদল, নিখোঁজ এসব রয়েছে। এরপরে আবার কোটিখানেক নামের হিয়ারিং হবে, সেখান থেকে অনেকটা বাদ যাবে, ফলে কত নাম বাদ যাবে আপনারা একটা আনুমানিক হিসাব এখনই করতে পারছেন। আমি সংখ্যা বলছি না, কারণ প্রতি মুহূর্তে সেটা বদলাচ্ছে। কিন্তু ভাইপো বাবু বলেছিলেন একটা নাম যদি বাদ যায় তাহলে কত ধানে কত চাল তিনি বুঝিয়ে দেবেন, কমিশনকে বুঝিয়ে দেবেন বলেছিলেন। সেটা বলার পরে এখন কি তার মুখ দেখানোর জো আছে বলুন? আপনারাই বলুন, যতই আঞ্চলিক দল হোক, তৃণমূল যতই আঞ্চলিক দল হোক, তিনি তো একজন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি মুখ দেখাতে পারেন। এদিকে আবার কমিশন ঘোষণা করে দিয়েছে, যেটা আইন আমি আগে বলেছিলাম, যে একেবারে লিখিত বিবৃতি দিয়ে কমিশন বলেছে এসআইআর এ কেউ নথি জাল করলে ভারতীয় ন্যায় সংহিতার মানে বিএসএস 337 নম্বর ধারা অনুসারে তার জেল, জরিমানা বা 2 হতে পারে, সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল হতে পারে। মানে কোনো ব্যক্তি যদি ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম, বিবাহ কিংবা মৃত্যুর শংসাপত্র, আদালতের নথি, সরকারি কোনো অফিসের নথি, কোনো সরকারি কর্মচারীর দেওয়া শংসাপত্র কিংবা পাওয়ার অফ অ্যাটর্নির মতো গুরুত্বপূর্ণ নথি জাল বা ভুয়ো জমা দিয়ে থাকেন, সেটা যদি ধরা পড়ে 7 বছর পর্যন্ত জেল, তার সঙ্গে জরিমানা হতে পারে। এসআইআর এর কাজে প্রথমেই যখন দেখা গেল এ রাজ্যে বিস্তর গোলমাল, তখন আপনারা জানেন সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়, তারপর আরো 12 জনকে জেলার পর্যবেক্ষক নিয়োগ করা হয়। এখন আরো 5 জন ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করলো কমিশন। কেন বলুন তো? কারণ এসআইআর অনেকটা কাজ এগিয়ে গিয়েছে, তারপরেও দেখা যাচ্ছে তালিকায় ভূতের ছড়াছড়ি, সে নানা রকমের ভূত, মৃত ভূত, জালি ভূত, বাংলাদেশি ভূত, রোহিঙ্গা ভূত, অনেক রকমের ভূত। এবং এটাও দেখা গেছে এই রাজ্যে অনেক ডিইও এবং ইআরও তারা সদর্থক ভূমিকা নিচ্ছেন না, তাদের উপর নজরদারির জন্য এবার নতুন করে 5 জন ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। মানে চাপটা বুঝুন।
এদিকে পিসিমণি সেদিন ঘোষণা করেছেন যে যার যা শংসাপত্র লাগবে চলে আসুন, আমরা সব দিয়ে দেবো। আরে উনি বলেছেন, কিন্তু কেউ কি নেবে? এখন আর কেউ নিজের বিপদ নিজে ডেকে আনবে? কারণ নতুন কোন নথি, নতুন কোন শংসাপত্র, মানে এসআইআর ঘোষণার পর, বিহারের এসআইআর ঘোষণার পর কেউ যদি কোনো নথি বা শংসাপত্র পেয়ে থাকেন, সেটিকে সন্দেহের চোখে দেখবে কমিশন। সেটাকে নিয়ে বাড়তি তদন্ত হবে। সেই তদন্তের পর যদি দেখা যায়, ওই হিয়ারিং এর সময় বলে দেওয়া হবে আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে। ওদিকে পিসি তো গো ধরেছিলেন যে বিএলওদের টাকা তিনি দেবেন না। অনেক সময় নষ্ট করেছেন টাকা আটকে রেখে। শেষ পর্যন্ত চাপের মুখে বিএলওদের প্রাপ্য টাকার মধ্যে 61 কোটি টাকা তিনি দিতে বাধ্য হয়েছেন। আমি বললাম, সব মিলিয়ে না ঘরে বাইরে শাঁখের করাতে তৃণমূল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সশরীরে দূরের কথা, সমাজ মাধ্যমেও ভাইপো বাবু বেপাত্তা থাকবেন বলেই মনে করছেন তৃণমূলের বড় বড় নেতারা। ভাইপোর জেলার সেই মজার কাহিনী তো আপনাদের বলাই হয়নি, যেটা শুনলে রাগ হবে, হাসিও পাবে। বাসুদেব দাস নামে এক প্রবীণের বাড়ি কাকদ্বীপ বিধানসভা এলাকার পূর্ব গোবিন্দপুর গ্রাম। এসআইআর হওয়ার পর বাসুদেব বাবু জানতে পেরেছেন তার আরো 2টি প্রবীণ সন্তান রয়েছে। বুঝতে পারছেন? তারা বড় হয়ে গেছে, কিন্তু বাসুদেব বাবু জানতেন না সঞ্জয় এবং পঙ্কজ দাস নামে তার যে আরো 2 সন্তান আছে সেটা তিনি জানতেন না। তার অন্য সন্তান থাকলেও এদের তিনি চেনেন না। অথচ 2002 সাল থেকেই সঞ্জয় এবং পঙ্কজের বাবা বাসুদেব বাবু। কি বেকায়দায় পড়া বলুন তো। সেই বাসুদেব বাবুর অচেনা পুত্র সঞ্জয় দাস, খোঁজ খবর নিয়ে জানা গেছে তিনি আবার তৃণমূলের টিকিটে জেতা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য। ভাবুন, বাবার নাম ভাড়া নিয়ে মিথ্যা বলে শুধু ভোটার হওয়া নয়, ভোটে দাঁড়িয়ে তিনি জিতেছেন ভাইপো বাবুর জেলায়, দক্ষিণ 24 পরগনা। এ তো তাঁর খাস তালুক। অভিযোগটা যখন সত্যি প্রমাণিত হবে তখন কি কেলেঙ্কারি হবে ভাবুন তো। এই খবরটা পেয়ে তিনি দেশে ফেরার টিকিট ক্যান্সেল করে দেবেন কিনা কে জানে। তার আরো অন্য ভয় আছে, ক্রমশ প্রকাশ্য। কখন যে কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।